আজকে আমরা ক্লাস 9 এর ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব, ফরাসি বিপ্লব। তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরের মাসেই। এখান থেকে কিন্তু তোমাদের অনেক প্রশ্ন আসবে, এবার শর্ট প্রশ্ন আসবে এবং 3-এর প্রশ্ন আসবে। এই আলোচনাটি মন দিয়ে দেখ, খাতা এবং কলম নিয়ে বসবে। যা যা বলবো তোমরা নোট করবে, এইখান থেকেই প্রশ্ন আসবে এবং এই আলোচনার মধ্যে প্রচুর শর্ট কোশ্চেন তোমরা পাবা। সুতরাং আলোচনাটি মন দিয়ে দেখো, বিনা স্কিপ করে দেখো। আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ হিস্ট্রি অ্যান্ড স্টাডি ইউটিউব প্ল্যাটফর্ম। ফরাসি বিপ্লব কবে হয়েছিল এবং কেন হয়েছিল? ফ্রান্সের উত্তেজিত জনতা ফ্রান্সের রাজতন্ত্রের বিরুদ্ধে যে বিদ্রোহ করে তাকে বলা হয় ফরাসি বিপ্লব। কেন হয়েছিল? এর জন্য আমাদের বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের রাজনীতি সম্পর্কে জানতে হবে। ফ্রান্সে রাজতন্ত্র প্রতিষ্ঠা করে ত্রয়োদশ লুই রাজবংশ রাজত্ব করে 1, 2, 3, 4 এরকম 13 নম্বর লুই রাজতন্ত্র প্রতিষ্ঠা করে। এরপর রাজা হয় চতুর্দশ লুই। এবার সব মনে রাখবা। তিনি ছিলেন স্বৈরাচারী রাজা এবং তিনি দৈবত্বের সিদ্ধান্ত প্রচলন করেছিলেন। দৈবত্বের সিদ্ধান্ত কি? তিনি বলতেন যে ভগবান তাকে আদেশ দিয়েছে রাজ করার জন্য এবং তার মধ্যেই ভগবানের বাসস্থান। রাজার আদেশ মানে ভগবানের আদেশ। তিনি বলতেন আমি রাষ্ট্র। এই প্রশ্নটা কিন্তু অবশ্যই আসতে পারে যে আমি রাষ্ট্র কার উক্তি? চতুর্দশ লুই। তিনি খুবই স্বৈরাচারী এবং অত্যাচারী রাজা ছিলেন। এরপরে যে রাজা হয় তিনি হলেন পঞ্চদশ লুই অর্থাৎ লুই নাম্বার 15। তিনি অলস এবং আরামপ্রিয় রাজা ছিলেন। তাকে প্রজাপতি রাজা বলা হতো। প্রশ্ন এখানেও আসতে পারে যে প্রজাপতি রাজা কাকে বলা হতো? পঞ্চদশ লুইকে। তিনি বলেছিলেন আমার পরে প্রলয় আসতে চলেছে। এটাও আসতে পারে, স্টেটমেন্ট দিতে পারে যে পঞ্চদশ লুই কি বলেছিলেন, আমার পরে প্রলয় আসতে পারে। এগুলা শর্ট কোশ্চেনও দিতে পারে। এই পঞ্চদশ লুই তার উপপত্নী ম্যাডাম দ্য পম্পাই এর দ্বারা প্রভাবিত হয়ে নিজেদের লোককে রাজতন্ত্রের জায়গা দিত অর্থাৎ চাকরি দিত, ঠিক আছে? এবং তিনি বিভিন্ন দুর্নীতি কাজও করতেন। এরপরে রাজা হয় ষোড়শ লুই এবং ষোড়শ লুই ছিল সব থেকে বেশি অত্যাচারিত রাজা এবং এই সময় বিদ্রোহ আস্তে আস্তে মানুষ করতে শুরু করে। এই সময় আরেকটা রাজকর্মচারী যাদের বলা হয় ইন্টেন্ডেন্ট, এরা দুর্নীতি পরায়ণ ছিল, আস্তে আস্তে শক্তিশালী হতে থাকে এবং এরা এতটাই দুর্নীতি পরায়ণ ছিল এর জন্য এদের বলা হতো অর্থ লোলুপ নেকড়ে। প্রশ্ন কিন্তু এটাও আসতে। এই সময় অভিজাতরা একটি পরোয়ানা জারি করে যার নাম লেটার দ্য ক্যাশে। এটা কি ছিল? এটা কোনো সন্দেহভাজন ব্যক্তি বা অভিযুক্ত ব্যক্তিকে বিনা বিচারে কারাগারে রাখা হতো, ঠিক আছে? এইভাবে আস্তে আস্তে ফ্রান্স ভ্রান্ত রাজনীতির জাদুঘরে পরিণত হয়। তোমাদের যদি প্রশ্ন আসে ফ্রান্সকে ভ্রান্ত রাজনীতির জাদুঘর কেন বলা হয়, এতক্ষণ আমি যা বললাম তাই লিখে দিবা, কেউ কাটবে না। এছাড়াও আরও কারণ ছিল। আরও কারণ কি ছিল? ফ্রান্সের জনগণকে 3টি ভাগে অর্থাৎ ফ্রান্সের সমাজকে 3টা ভাগে ভাগ করা হতো। প্রথম স্টেট, দ্বিতীয় স্টেট, তৃতীয় স্টেট। এবার প্রথম স্টেটে কে থাকতো? যাজক। যাজকদের 2 ভাগে ভাগ করা হতো, উচ্চ যাজক এবং নিম্ন যাজক। দ্বিতীয় স্টেটে কে ছিল? অভিজাতরা। এদেরও 2 ভাগে ভাগ করা হতো, জন্মগত আর 2 পোশাকি। এই জন্মগতকে তরবারিও বলা হতো। জন্মগত অভিজাত কারা? যারা জন্মের থেকে অভিজাত অর্থাৎ তার বাবা ছিল অভিজাত, তার ঠাকুর দাদা ছিল অভিজাত এবং তিনিও সেই ঘরে জন্ম হয়েছেন, তাই বলে তিনি অভিজাত। এবার পোশাকি অভিজাত কারা? পোশাকি অভিজাত হলো তারা যারা ছিল বড়লোক কিন্তু তারা অভিজাত না, তারা সেই সম্মানও পাইতো না। এইবার রাজা যখন দুর্বল হইতো, রাজা যখন অর্থ সংকটে পড়তো, তখন তারা বলতো যে আমি তোকে লোন দিচ্ছি, আমি সব কিছু করে দিব, কিন্তু আমাকে অভিজাত পদ দিতে হবে। রাজা বলতো ঠিক আছে নে। এই ফলে তারা একটা বিশেষ পোশাক পরতো যার জন্য তাদের বলা হতো পোশাকি অভিজাত। এরা পয়সা দিয়ে অভিজাত পাইতো। এবং তৃতীয় স্টেট ছিল সাধারণ মানুষ। এদের মধ্যে বুর্জোয়া ছিল, বণিক ছিল, শ্রমিক ছিল, ডাক্তার ছিল, শিক্ষক ছিল, শ্রেণীর মানুষ ছিল। এই যে 3টা স্টেট, এই 3টা স্টেটের মধ্যে এই যে 2টা স্টেট, এরা 95% সম্পত্তির অধিকার থাকলেও 95-94, ঠিক আছে, সম্পত্তির অধিকার থাকলেও তারা ট্যাক্স নামমাত্র দিত, 4% ট্যাক্স দিত। কিন্তু এদের সম্পত্তি বেশি ছিল না। এই যে সাধারণ মানুষ, এদের সম্পত্তি বেশি ছিল না কিন্তু এরা সব থেকে বেশি ট্যাক্স দিত, 96% ট্যাক্স দিত। প্রশ্ন কিন্তু এখানে আসে সম্পত্তির অধিকার বেশি কাদের ছিল? যাজক এবং অভিজাত। কত পার্সেন্ট? 95%। কিন্তু ট্যাক্স সব থেকে বেশি কে দিত? সাধারণ মানুষ। কত পার্সেন্ট? 96%। তাহলে সাধারণ মানুষ কত পার্সেন্ট সম্পত্তির অধিকার ছিল? 5%।
এটা কিন্তু মনে রাখতে হবে। বেশি সম্পত্তির অধিকারী অভিজাত যাদব, ট্যাক্স দিত কম। ফ্রান্সের যে অভিজাত শ্রেণী, তারপর রাজকর্মচারী, এরা এত ব্যয় করতো, এত বেশি টাকা পয়সা খরচা করতো, এর ফলে ফ্রান্সের রাজকোষে শূন্য হয়ে যায়। ঠিক আছে, টাকার টান পড়ে। এছাড়াও 1788-তে প্রচুর শিলাবৃষ্টি হয়, দুর্ভিক্ষ দেখা দেয়, খরা দেখা দেয়। ফ্রান্সে রুটি দাঙ্গা হয়। প্রশ্ন আসতে পারে ফ্রান্সে রুটি দাঙ্গা কবে হয়? 1775 থেকে 1788 পর্যন্ত। এর জন্যই ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলা হয়। তাহলে দুটা প্রশ্ন, বড় প্রশ্ন কিন্তু করে দিলাম। একটা রাজনৈতিক কারাগার, এর আগে বললাম। এইবার এটা ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর কেন বলা হয় এটা লিখে দিলাম। এইবার আমরা ফ্রান্সের কর ব্যবস্থা সম্পর্কে আসি। এই যে বললাম যে তিনটা শ্রেণী, এই তিনটা শ্রেণীর মধ্যে সবথেকে করকে দিত সাধারণ শ্রেণী। এবার করগুলার নাম ঠিকঠাক মনে রাখো। টাইথ ধর্মকর, গ্যাবেলা লবণ কর, টেইলি সম্পত্তি কর, ভিটিং এমে ব্যবসা ও জমি থেকে আয়কর, ক্যাপিটেশন উৎপাদন কর, স্যাম্পার্ট সামন্ত প্রভুর প্রাপ্য ফসলের কর। এরকম বিভিন্ন কর ছিল যা দিতে হতো সাধারণ মানুষকে। বা সাধারণ মানুষ কিন্তু আস্তে আস্তে খেপা শুরু করলো যে আমরা কম টাকার মালিক, কিন্তু আমরা সম্পূর্ণ কর দেব, আর ওরা বেশি টাকার মালিক আর ওরা সব সুবিধা ভোগ করবে। আস্তে আস্তে খেপা শুরু করছে। ফরাসি বিপ্লবের ক্ষেত্রে দার্শনিকদের ভূমিকাও ছিল খুবই গুরুত্বপূর্ণ। এই দার্শনিকরা তাদের লেখা এবং মতবাদের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে জাগৃতি ঘটায় এবং তারা রাজতন্ত্রের সমালোচনা করতে শুরু করে। এই দার্শনিকদের মধ্যে উল্লেখযোগ্য হলেন রুশো, মন্তেস্কু, ভলতেয়ার এবং বিভিন্ন ফিজিওকান্ট মতবাদের দার্শনিকরা। মন্তেস্কু ফরাসি বিপ্লবের অন্যতম দার্শনিক ছিলেন। তিনি বঞ্চিত মানুষের প্রাণপুরুষ ছিলেন। তার গ্রন্থের নাম হলো দ্য স্পিরিট অফ লজ। এই গ্রন্থে তিনি বিচার ব্যবস্থা সম্পর্কে লিখেছেন। আইন, শাসন এবং বিচার বিভাগকে পৃথকীকরণ করার কথা বলেছেন। তিনি এই গ্রন্থে ইংল্যান্ডের পার্লামেন্টের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেছিলেন যে ইংল্যান্ডে যখন গৃহযুদ্ধ চলছিল তখন ইংল্যান্ডের পার্লামেন্টই ইংল্যান্ডকে সেভ করেছিল, অর্থাৎ বাঁচিয়েছিল। তার আরেকটি গ্রন্থ হলো দ্য পার্সিয়ান লেটার। এইখানে তিনি সমাজের ব্যবস্থা লিখেছেন, সমাজের স্বৈরাচারী ব্যবস্থা সম্পর্কে লিখেছেন। তিনি লিখেছেন দাস ব্যবস্থা সম্পর্কে, সমাজ ব্যবস্থা, অভিজাততন্ত্র, রাজতন্ত্রের তিনি কঠোর সমালোচনা করেছেন এই গ্রন্থে। পরবর্তী দার্শনিক হলেন ভলতেয়ার। তিনি 1775 খ্রিস্টাব্দে একটি গ্রন্থ প্রকাশ করেন যার নাম ক্যান্ডিড বা ক্যান্ডিড। এই গ্রন্থে তিনি সমাজের অন্ধবিশ্বাস, কুসংস্কার, গোঁড়ামি প্রভৃতিকে তীব্রভাবে সমালোচনা করেন, তীব্রভাবে আক্রমণ করেন এবং এইখানে তিনি লিসবনের বিধ্বংসী ভূমিকম্প সম্পর্ক আলোচনা করেন। ফরাসি দার্শনিকদের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হলেন জ্যাক্স রুশো। তিনি ডিসকোর্স অন দ্য অরিজিন অফ ইনইকুয়ালিটি গ্রন্থ রচনা করেন, অর্থাৎ অসাম্যের সূত্রপাত। এছাড়াও সোশ্যাল কন্ট্রাক্ট অর্থাৎ সামাজিক চুক্তি সম্পর্ক একটি গ্রন্থ রচনা করেন, যেখানে ব্যক্তি সাধারণের ইচ্ছা, সাধারণ মানুষের ইচ্ছা, সাধারণ মানুষের অধিকার, এদেরকে গুরুত্ব দেওয়া হয়। ডেনিস দিদরো এবং এলেমবার্টরা 25 বছর ধরে বিশ্বকোষ অর্থাৎ এনসাইক্লোপিডিয়া রচনা করেন। এছাড়াও ফ্রিজিওকান্ট মতবাদের যে দার্শনিকরা তারা রাজতন্ত্রের বিরুদ্ধে প্রবল সমালোচনা করেন। এইভাবে দার্শনিকদের ভূমিকাও ছিল গুরুত্বপূর্ণ। ফরাসি বিপ্লবের অন্যতম কারণ ছিল অভিজাতদের বিদ্রোহ। এবার তোমরা ভাবতে পারো যে দাদা অভিজাতরা কেন বিদ্রোহ করবে? ওরা তো রাজার টিমে ছিল, ওরা তো কোনো ট্যাক্সই দিত না। তবে স্বার্থে আঘাত লাগলে যে সবাই বিদ্রোহ করতে পারে এটাই তার অন্যতম প্রমাণ। কি হয়েছিল? 1774 খ্রিস্টাব্দে ফ্রান্স ভারী অর্থনৈতিক সংকটে পড়ছিল। রাজ পরিবারের সদস্য, অভিজাতরা, এদের অমিত ব্যয়তা, ভ্রান্ত কর নীতি এবং বিলাস ব্যসনে রাজকোষাগার শূন্য হয়ে যায়। এই সময় সোরস লুই তিনি কতগুলি অর্থমন্ত্রী নিযুক্ত করেন ফ্রান্সের অর্থনীতিকে পুনরায় সংগঠিত করার জন্য। তারা কে কে ছিলেন? তারা ছিলেন ক্যালন, ব্রিয়ন, তুর্গো, নেকার। এই ব্রিয়নকে কিন্তু ব্রিনিও বলা হয়। এরা বিভিন্ন উপদেশ দেয় যে ফ্রান্সকে যদি আবার আর্থিক দিক থেকে সংগঠন করতে হয় তাহলে কর ব্যবস্থাকে লাগু করতে হবে এবং কর ব্যবস্থা শুধুমাত্র সাধারণ শ্রেণী না, 3টা শ্রেণীতেই লাগু করতে হবে। তখন রাজা বলল যে না, এটা করতে হবে না, তাহলে করলে আমার অবস্থা শেষ। কিন্তু ব্রিয়ন বা ব্রিনি তিনি বলছিলেন প্রথম 2 শ্রেণীর উপর, যাজক এবং অভিজাতদের উপর সব কর আরোপ করতে হবে না, খালি স্ট্যাম্প কর অর্থাৎ ভূমি করটা আরোপ। এই কথা শুনে অভিজাতরা বলে না, এটা কোনোদিন হতে পারে না। কারণ কি,
কর আরোপ করার অধিকার একমাত্র স্টেট জেনারেলেরই আছে। আর স্টেট জেনারেল এখনও অধিবেশন ডাকা হয় নাই, রাজা এসে খেপে বলে আমার উপর কথা দিছে কর আরোপ করে। এইবার অভিজিতরা করে দিল বিদ্রোহ। এবার আস্তে আস্তে বিদ্রোহ শুরু করে দিল। এবার ব্রিটেনের অর্থনীতির প্রতিবাদে বিভিন্ন শহরে বিদ্রোহ করা শুরু হয়ে গেল। এইবার বুর্জোয়াদের সাথে অর্থাৎ সাধারণ শ্রেণীর সাথে যাজক ও অভিজাতরাও যুক্ত হয়ে গেল। এই বিদ্রোহ আস্তে আস্তে গণবিদ্রোহ রূপ নিতে থাকে। গ্রেনোবল নামে এক স্থানে হচ্ছে ফরাসি সৈনিকদের উপর সাধারণ জনতা টালি ছুঁড়ে মারে। এর জন্য ওই দিন থেকে টালি দিবস বা ডে অফ টেলস বলা হয়। প্রশ্ন আসতে পারে যে টালি দিবস বা ডে অফ টেলস কি, এবং একেই বলা হয় অভিজাত বিদ্রোহ। এই অভিজাত বিদ্রোহের ফলে 175 বছর পর ফ্রান্সের রাজা ষোড়শ লুই স্টেট জেনারেলের অধিবেশন ডাকতে বাধ্য হয়। প্রশ্ন এখানে আসতে পারে যে স্টেট জেনারেলের অধিবেশন কবে শুরু হয়েছিল, কত বছর পর আবার ডাকা হয়েছিল? 75 বছর পর। এবং এখানেও আরও বড় গল্প হয়ে যায়। স্টেট জেনারেলের অধিবেশন তো আসে, এবার এইখানে মাথা পিছু ভোটের বদলে স্টেট পিছু ভোট দেওয়ার কথা বলা হয়। কিন্তু তৃতীয় সম্প্রদায় বলে না, আমরা তো স্টেট পিছু ভোট দিব না, কারণ আমাদের স্টেটের সংখ্যা কম, আমরা মাথা পিছু ভোট দেবো। এবার মাথা পিছু ভোটের কথা যখনই বলে তখন যাজক এবং অভিজাত আবার ঘুরে দাঁড়ায়, কারণ এখানে তাদের স্বার্থ আবার ক্ষুণ্ণ হয়ে যাবে। ঠিক আছে, অভিজাত আর যাজক এরা সব স্বার্থের উপর চলতেছিল। তখন অভিজাতরা এই সভাকক্ষ ছেড়ে বাইরে যায় এবং তৃতীয় সম্প্রদায় নিজেদের থার্ড স্টেটকে জাতীয় সভা বলে ঘোষণা করে। প্রশ্ন আসতে পারে যে জাতীয় সভা কাকে বলা হয়? থার্ড স্টেট বা তৃতীয় সম্প্রদায়কে। এরপর তৃতীয় সম্প্রদায় 1779 খ্রিস্টাব্দে একটি নির্দিষ্ট কক্ষে সভা আহ্বান করার ডাক দেয়, কিন্তু রাজা সেই সভা 3 দিন ধরে বন্ধ করে দেয়, তালা মারে রাখে। এবার তারা খেপে যায়। পাশে একটা টেনিস খেলার কোর্ট ছিল, সেই টেনিস খেলার কোর্টে শপথ নেয় যতদিন পর্যন্ত রাজতন্ত্রকে উচ্ছেদ না করতে পারে ততদিন পর্যন্ত তারা শান্তিতে থাকবে না। এই যে শপথ, একেই বলা হয় টেনিস কোর্টের শপথ। এরপর 1779 খ্রিস্টাব্দে উত্তেজিত জনতা বাস্তিল দুর্গে আক্রমণ করে এবং বাস্তিল দুর্গের পতন ঘটায় এবং শুরু হয় ফরাসি বিপ্লব। এই ছিল ফরাসি বিপ্লব সম্পর্কে আলোচনা, কিন্তু এই চ্যাপ্টারের এখনো আরও আলোচনা বাকি আছে। এটা পার্ট 1 থাকলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, তোমরা কমেন্ট করে জানাবে কীরকম লাগলো। আর তোমাদের খালি 9-এ এখানে ইতিহাসই না, বাংলা এবং ভূগোলও পড়া হবে, সুতরাং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ।